আউযুবিল্লাহিমিনাশ-শাইতানির-রাজীম। বিসমিল্লাহির-রহমানির-রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2009 সালের আজকের এই দিনে পিলখানায় যে নারকীয় হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের প্রতিবাদে আজকের এই সমাবেশ। আমরা এই হত্যাকাণ্ডের প্রেক্ষাপট যদি একটু চিন্তা করি, গবেষণা করি, কিংবা একটু পিছনে ফিরে তাকানোর চেষ্টা করি, তাহলে আমাদের ফিরে যেতে হবে 1971 সালে। 1971 সাল থেকে 2024 সাল তথা এই 54 বছরে মুক্তিযুদ্ধের যে ইতিহাস আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে, এটা সঠিক ইতিহাস নয়। সেই 1971 সালেই এই বাংলাদেশকে বিপদে ফেলা, পিছনে ফেলা, ব্যাকডেটেড একটা জায়গায় নিয়ে যাওয়ার বীজ বপন করা হয়েছিল 71 সালে। বিগত 15 বছরে আওয়ামী লীগ ভারতীয় বয়ানে আমাদের সামনে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে আসলেন। বারবার বলা হলো ইন্ডিয়া বাংলাদেশকে সহযোগিতা না করলে বাংলাদেশ স্বাধীন হবে না। আওয়ামী লীগের এই বয়ানের সারমর্ম হলো 1971 সালে বাংলাদেশকে ইন্ডিয়ায় স্বাধীন করে দিয়েছে, ঠিক কিনা? এটা কি আসলে সঠিক তথ্য, সঠিক ইতিহাস? 1971 সালে ইন্ডিয়া বাংলাদেশের স্বাধীনতা চায় নাই। ইন্ডিয়া শুধুমাত্র চেয়েছিল বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে কাট অফ হয়ে যাক, বিচ্ছিন্ন হয়ে যাক। এরপরে কি হোক, এরপরে তারা আমাদের পেটে চলে আসে। স্বাধীনতা মানে এটা নয়, ইন্ডিপেন্ডেন্স মানে এটা নয় যে এক দেশের কাছ থেকে মুক্ত হয়ে আর এক দেশের কাছে নির্ভরশীল হয়ে যাওয়া। স্বাধীনতা মানে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানো, চোখে চোখ রেখে বার্গেনিং করা বিশ্ব দরবারে। এটার মানে ইন্ডিপেন্ডেন্স, এটার মানে স্বাধীনতা। কিন্তু বাস্তবিক অর্থে 1971 সালে সেটা ঘটে নাই। 1971 সালে শুধুমাত্র ইন্ডিয়া সেটাই বলেছিল। তো যাই হোক বন্ধুগণ, 2009 সালের যে নারকীয় হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের প্রেক্ষাপট, এই হত্যাকাণ্ড কীভাবে ঘটেছে, কারা ঘটিয়েছে, তা কিন্তু পানির মতো পরিষ্কার। তবে একটা তথ্য এখনো আমি মনে করি জাতির সামনে সেভাবে প্রকাশ হয় নাই কিংবা প্রকাশিত হয় নাই। আমি মনে করি এটা প্রকাশিত হওয়া উচিত। আমরা এখন পর্যন্ত যতগুলো জায়গা থেকে তথ্য পেয়েছি, সেই 4 দলীয় জোট সরকারের আমলে আমাদের সেই কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার সেই পাদুয়া নামক স্থানে বিডিআরের সাথে বিএসএফের যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল, সেই সংঘর্ষে ভারত নাকে ক্ষত দিয়ে বাংলাদেশের কাছে পরাজয় বরণ করতে বাধ্য হয়েছিল। সেদিনেই ভারত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিতে হবে। এরপর পরেই তারা উদ্যোগ দিল, তৎকালীন 4 দলীয় সরকারের কাছে তারা প্রস্তাব উত্থাপন করলো এরকম একটি ক্রিম মিশন বাস্তবায়নে। কিন্তু তৎকালীন 4 দলীয় সরকারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ভারত তথা রয়ের এই পরিকল্পনায় পা দেন নাই। এই জায়গায় বেগম খালেদা জিয়াকে একটা স্যালুট জানাই, তিনি দেশপ্রেমিক ছিলেন। 4 দলীয় সরকার সেই রয়ের পরিকল্পনা বাস্তবায়নে কোনোভাবেই সম্মত হলেন না। এরপরে ইন্ডিয়া সিদ্ধান্ত নিল এই 4 দলীয় সরকারকে দিয়ে আমাদের মিশন বাস্তবায়ন সম্ভব নয়। তাহলে কি করতে হবে? বিএনপির এই সরকারকে ক্ষমতাচ্যুত করতে হবে। সেই 4 দলীয় সরকারকে কিংবা 4 দলীয় ঐক্যজোটের সরকারকে তখন থেকেই ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা বাস্তবায়নে তারা হাঁটি হাঁটি করে সামনে এগিয়ে গেলেন। তারই ফল হিসাবে আমাদের সামনে 111 আসলো। এরপরে 2008 সালের 29শে ডিসেম্বর যে নির্বাচন, এই নির্বাচনে অনেকেই বলেন একটি স্বচ্ছ পরিমার্জিত জনগণের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্বাচন হয়েছে। এটি আসলে পুরোপুরি সঠিক তথ্য নয়। ওই নির্বাচনে সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আওয়ামী লীগকে পরিকল্পিতভাবে ক্ষমতায় আনা হয়েছিল। আওয়ামী লীগকে 2008 সালে ক্ষমতার চেয়ারে বসার 1.5 মাসের মাথায় পিলখানায় এরকম একটি নারকীয় হত্যাকাণ্ড ভারত বাস্তবায়ন করেছে শেখ হাসিনাকে ব্যবহার করে। তাই আমরা বলতে চাই, এই পিলখানা হত্যাকাণ্ডের 1 নম্বর আসামি শেখ হাসিনা, এটা যেমন সত্য, এই পিলখানা হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ইন্ডিয়া এবং র। এটাও আজকে আমাদের বোল্ডলি বলতে হবে, সাহসের সাথে বলতে হবে। কিন্তু বড় দুঃখের বিষয়, আফসোস,
আজকে এই বিপ্লব পরবর্তী সময় বর্তমান ছাত্র জনতার সরকার, আমাদের বিশ্বাস ছিল, দৃঢ়ভাবে আমরা বিশ্বাস করতাম ডক্টর মোহাম্মদ ইউনূস চেয়ারে বসার সাথে সাথে প্রথম যে নির্দেশ দিবেন সেটি হবে বেদিয়ার হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করা। কিন্তু আজকে অনেক মাস পেরিয়ে গেল, আমরা সেই স্বাধীন তদন্ত কমিশন পাই নাই। যখন দেখলাম তারা ঘটনার মধ্যে রয়েছে, এরপরে আমি উদ্যোগ নিয়ে ধারাবাহিকভাবে প্রেস ক্লাবের সামনে আন্দোলন করেছি। একাধিকবার স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে মিটিং করেছি। আমার সাথে মেজর তানভীর হায়দারের ওয়াইফ, এই যে উপস্থিত স্টেজে, তিনিও একবার ছিলেন। যখন প্রথম স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে মিটিং করি, তিনি বললেন হাইকোর্টের একটি অবজারভেশন আছে, তদন্ত কমিশন করা যাবে না, কমিটি করতে হবে। আমি সেদিন জাহাঙ্গীর সাহেবকে বলেছিলাম আমাদেরকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট দেখায় না, আমরা আপনার আগে হাইকোর্ট সুপ্রিম কোর্ট ফেস করে এ পর্যন্ত আসছি। এদেশের মানুষ কি চাই সেটাই আপনাকে বাস্তবায়ন করতে হবে। এখানে হাইকোর্ট সুপ্রিম কোর্ট কি বললো এটা মুখ্য বিষয় নয়। তারপরে তাকে বললাম 5 দফা দাবি দিয়ে আসলাম। 1 নম্বর দফা ছিল আপিলিয়েট ডিভিশনের সাবেক একজন বিচারপতিকে প্রদান করে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করতে হবে। যাই হোক, এরপরে তারা একটি কমিশন করেছেন। এই কমিশনও পুরোপুরি শক্তিশালী কমিশন হয় নাই। এখন পর্যন্ত তাদের অগ্রগতি আশানুরূপ বলে মনে হচ্ছে না। তো যাই হোক বন্ধুগণ, এখানে আর্মির সাবেক অফিসারবৃন্দ রয়েছেন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রয়েছেন। আমরা একটা কথাই বলতে চাই, তরুণ প্রজন্মের মধ্য দিয়ে, তরুণ প্রজন্মের পক্ষ থেকে আমাদের আহ্বান একটাই, এই বাংলাদেশে আগামীতে আর কোনোদিন ভারতীয় তাবেদারি চলবে না। যদি মনে করে থাকে ওই ভারতকে নমনম করে, ভারতকে গোলামি করে, ভারতকে পূজা করে ক্ষমতায় আসবো, তাদের জন্য আমরা 5ই আগস্ট নিদর্শন হিসাবে রেখেছি। শেখ হাসিনা ঠিক একই চিন্তা করেছিলেন যে তার প্রভু ওই মোদী সরকার তাকে ক্ষমতায় রাখবে, কিন্তু শেখ হাসিনাকে নরেন্দ্র মোদী ক্ষমতায় রাখতে পারে নাই। তাই প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রতি উদাত্ত আহ্বান, ওই ইন্ডিয়ার কাছে গিয়ে নমনম করবেন না, ইন্ডিয়াকে পূজা করবেন না, এদেশের জনগণের শক্তির উপরে আস্থা রাখেন, জনগণের কাছে যান। জনগণ চাইলে সব কিছু করতে সম্ভব, সব কিছু বাস্তবায়ন সম্ভব। এর বাইরে ইন্ডিয়ার দাবিদারি করবেন তো হাসিনার মতো পরিণতি হবে। কথা ক্লিয়ার। আমরা তরুণরা ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধ থাকবো। দেশপ্রেমিক রাজনৈতিক দল, সংগঠন, ছাত্র জনতা, কৃষক, শ্রমিক সকলের প্রতি উদাত্ত আহ্বান, আসুন আমরা নতুন বাংলাদেশ, জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ হয়ে আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণের যে লড়াই, এই লড়াইয়ে সামিল হই। 1971 সালে জীবন দিয়েছি, জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ পাই নাই। 90 সালে এসে আবার জীবন দিতে হয়েছে, তারপরেও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাই নাই। 24 সালে এসে আমাকে 15 দিনের রিমান্ডে থাকতে হয়েছে, আমার ভাইদের জীবন দিতে হয়েছে, 22 বার হামলার শিকার হয়েছি আমরা। জামাতের সেক্রেটারি জেনারেল রয়েছেন সবচাইতে মজলুম রাজনৈতিক দল বাংলাদেশের। তাকে ফাঁসি দেওয়া হয়েছে, ক্রসফায়ারে দেওয়া হয়েছে, গুম করা হয়েছে। এরপরেও যদি আমাদের বোধোদয় জাগ্রত না হয়, তাহলে বলতেই হয় আমরা দুঃখিত ভাই, আপনাদের জন্য এই বাংলাদেশ নয়। তাই এই 24 সাল পরবর্তী সময়ে সংস্কারের পরেই নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে। সংস্কার ছাড়া এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের চিন্তা করলে এই সরকারের 12টা বাজিয়ে দেবো। আমরা জীবন দিতে চাই না, বারবার জীবন দিয়েছি, আর কত জীবন দেব? আজকে যদি একটা জনতা নির্বাচনের মাধ্যমে এই সরকার বিদায় নেই, আমি ফারুক হাসান চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আগামী 2 থেকে 5 বছরের মধ্যে আপনাদেরকে আবার রাজপথে নামতে হবে, আবার রক্ত ঝরাতে হবে, আবার মরতে হবে। আমরা আর রক্ত ঝরাতে চাই না, আমরা আর মরতে চাই না। তাই জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণে প্রয়োজনীয় সংস্কার করেই নির্বাচন দিতে হবে। কথা লাউড এন্ড ক্লিয়ার। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।